আচ্ছা, আজকে তোমাদের হাইড্রার খাদ্য গ্রহণ ও পরিপাক প্রক্রিয়া পড়াবো। প্রাণীরা পরিবেশ হতে জটিল খাদ্যবস্তু গ্রহণ করে বিভিন্ন এনজাইমের সহায়তায় কোষের শোষণ উপযোগী সরল উপাদানে পরিণত করে। পরিপাককৃত খাদ্য সার শোষণের মাধ্যমে দেহের পুনর্গঠন ও বৃদ্ধি ঘটায় এবং খাদ্যের অপরিপাককৃত অংশ দেহ হতে নিষ্কাশন করে। দেহে সংঘটিত এই জৈবিক প্রক্রিয়াগুলোকে সামগ্রিকভাবে পুষ্টি বলে। হাইড্রার খাদ্য। হাইড্রা মাংসাশী প্রাণী। এরা ক্ষুদ্র জলজ প্রাণী, যেমন পতঙ্গের লার্ভা, ক্ষুদ্র ক্রাস্টাসিয়ান, সাইক্লোপস, ড্যাফনিয়া, ছোট কৃমি, ছোট অ্যানেলিড, রটিফার, ব্যাঙাচি, মাছের ডিম, ক্ষুদ্র নেমাটোড ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে। হাইড্রার খাদ্য গ্রহণ পদ্ধতি। ক্ষুধার্ত অবস্থায় হাইড্রা তার পদতলকে ভিত্তির সাথে আটকে রাখে, কোষিকা প্রসারিত করে খাদ্যের জন্য অপেক্ষা করে। হ্যাঁ, এই যে এরকম খাদ্যবস্তু দেহের কাছাকাছি এলে অসংখ্য নেমাটোসিস্ট নিক্ষিপ্ত হয়। এ সময় ভলভেন্ট নেমাটোসিস্ট শিকার খেয়ে জড়িয়ে ধরে। গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট আঠালো রস ক্ষরণ করে। গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট আঠালো রস ক্ষরণ করে শিকারকে আটকে ফেলে। স্টেনোটেল নেমাটোসিস্ট শিকারের দেহে হিপনোটক্সিন রস প্রবেশ করিয়ে শিকারকে অবশ করে ফেলে। কারণ আমরা এখানে তিন ধরনের নেমাটোসিস্টের কাজ দেখলাম। প্রথমে ভলভেন্ট নেমাটোসিস্ট শিকারকে জড়িয়ে ধরবে, দেন গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট আঠালো রস ক্ষরণ করে শিকারকে আটকে ফেলে, আর স্টেনোটিল নেমাটোসিস্ট শিকারের দেহে হিপনোটক্সিন রস প্রবেশ করিয়ে শিকারকে অবশ করে ফেলে। অতঃপর কোষিকা সঞ্চালনের সাহায্যে ধৃত অবশ খাদ্য বা শিকারকে মুখছিদ্রের কাছে নিয়ে আসে। মুখের ছিদ্র স্ফীত ও চওড়া হয়ে তা গ্রহণ করে। মুখছিদ্রের চারিদিকের গ্রন্থিকোষ মিশ্রিত মিউকাস খাদ্যকে পিচ্ছিল করে। হাইপোস্টোম ও দেহপ্রাচীরের সংকোচন প্রসারণের ফলে খাদ্য সিলেন্টেরনে এসে পৌঁছায়। তাহলে এভাবে শিকার বা খাদ্য সিলেন্টেরনের মধ্যে প্রবেশ করে। হ্যাঁ, তাহলে এই যে এখানে আমরা দেখাচ্ছি, এটা হলো হাইড্রার কাছাকাছি খাদ্য শিকার এসেছে। হ্যাঁ, এই যে পেঁচিয়ে ধরেছে, দেন তারপরে প্রথমে তিন ধরনের নেমাটোসিস্ট এখানে কাজ করবে, তারপরে শিকারটাকে হাইড্রা সিলিন্ড্রনে প্রবেশ করায়। হাইড্রার পরিপাক প্রক্রিয়া দুটি পর্যায়ে বিভক্ত। এটা হলো বহিঃকোষীয় পরিপাক, আর এটা হলো অন্তঃকোষীয় পরিপাক। শিকার বা খাদ্য সিলিন্ড্রনে পৌঁছার সাথে সাথে মুখছিদ্র বন্ধ হয়ে যায়। অন্তঃত্বকের গ্রন্থিকোষগুলো সক্রিয় হয়ে এনজাইম ক্ষরণ করা শুরু করে। দেহপ্রাচীরের প্রবল সংকোচন প্রসারণের ফলে শিকারটি ছোট ছোট কণায় পরিণত হয়। এ সময় অন্তঃত্বকীয় কোষের ফ্লাজেলা সঞ্চালিত হয়ে খাদ্য কণাকে এনজাইমের সাথে ভালোভাবে মিশ্রণ করে, ফলে প্রোটিন জাতীয় খাদ্য পলিপেপটাইডে পরিণত হয়। সিলেন্টরনে কোষের বাইরে এরূপ খাদ্য পরিপাক পদ্ধতিকে বহিঃকোষীয় পরিপাক বলে। আর এটা হলো অন্তঃকোষীয় পরিপাক। গ্যাস্ট্রোডার্মিসের ক্ষণপথযুক্ত কোষগুলো, আমরা জানি যে ক্ষণপথযুক্ত যে পুষ্টি আবরণী কোষগুলো আছে, যেটা এনোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে এটা আছে। এই যে এখানে আমরা দেখতে পাবো এই যে এগুলো। হ্যাঁ, এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় খাদ্য কণাগুলোকে গলাধঃকরণ করে, ফলে কোষের ভিতরে খাদ্য গহ্বর সৃষ্টি হয়। পরে কোষের ভিতরে সাইটোপ্লাজম হতে অ্যাসিড ও পরে ক্ষারীয় প্রকৃতির হয়। এ সময় বিভিন্ন ধরনের এনজাইম মিশ্রিত হয়ে খাদ্যকে পরিপাক করে।
এখানে প্রোটিন বিশ্লিষ্ট হয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। স্নেহ জাতীয় খাদ্য পরিপাক হয়ে শুধু খাদ্য গহ্বরে সম্পন্ন হয় এবং ফ্যাটি অ্যাসিড অগ্নিসরণে পরিণত হয়। এই হলো খাদ্যের পরিপাক। এখানে হলো প্রসেস অফ ডাইজেশন, মানে অন্তঃকোষীয় পরিপাকটা কিভাবে হয় সেখানে এটা দেখানো হয়েছে। এটা হলো সেই সিলিন্ডারন, হ্যাঁ, আর এটা হলো হাইড্রা সিলিন্ডারের মধ্যে যে খাদ্য বা শিকার, ওইখানে ছোট ছোট কণা। আর এই হাইডার গ্যাস্ট্রোডার্মিসের যে হরমোনযুক্ত পুষ্টি আবরণী কোষগুলো আছে, এরাই তখন অন্তঃকোষীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। খাদ্যসার পরিশোষণ ও আত্তীকরণ। খাদ্যসার সাইটোপ্লাজম কর্তৃক সরাসরি পরিশোষিত হয় এবং ব্যাপনের মাধ্যমে কোষে বাহিত হয়। খাদ্যসার হতে সৃষ্ট জৈব শক্তি দেহের বৃদ্ধি ও বিভিন্ন জৈবিক কাজে ব্যবহৃত হয়। অপাচ্য খাদ্যাংশ নিষ্কাশন। অপাচ্য খাদ্যাংশ সিলিন্ডারনে থেকে যায়। হাইড্রার দেহপ্রাচীরের সংকোচন প্রসারণ ও ফ্লাজেলীয় সঞ্চালনে বহির্গামী পানি প্রবাহের সাথে অপাচ্য খাদ্যাংশ মুখ ছিদ্র দিয়ে দেহের বাইরে নির্গত হয়। এবার আমরা আসবো হাইড্রার চলন। প্রথমে আমরা জেনে নিই চলন কাকে বলে। যে বিশেষ প্রক্রিয়ায় প্রাণী বিভিন্ন পরিবেশে উদ্দীপনায় সাড়া দিয়ে স্বেচ্ছায় এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকেই চলন বলে। অধিকাংশ সময় হাইড্রা পানিতে নিমজ্জিত বস্তুর সাথে লেগে থাকলেও বিভিন্ন উদ্দীপনা যেমন খাদ্য গ্রহণ, আলো, উত্তাপ, স্পর্শ প্রভৃতি উদ্দীপনার প্রতিক্রিয়াতে স্থানান্তরিত হয়। চলন হলো যে বিশেষ প্রক্রিয়ায় প্রাণী বিভিন্ন পরিবেশে উদ্দীপনায় সাড়া দিয়ে স্বেচ্ছায় এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকেই চলন বলে। হাইড্রার চলন বেশ কয়েক ধরনের রয়েছে। প্রথম চলনটায় আমরা যাব হামাগুড়ি চলন, এর ইংলিশ নাম লুপিং। সাধারণত লম্বা পথ অতিক্রমের জন্য হাইড্রা এই চলন সম্পন্ন করে। এ সময় হাইড্রা তার দেহকে অনুদৈর্ঘ্যভাবে যতটুকু সম্ভব প্রসারিত করে এবং গতিপথের দিকে বাঁকিয়ে এটা হলো মৌখিক তলকে ভিত্তির কাছাকাছি নিয়ে আসে। কোষিকাতে গ্লুটিনের নেমাটোসিস থাকে। এই গ্লুটিনের নেমাটোসিসের সাহায্যে এরা ভিত্তি তলকে আটকিয়ে ধরে। এরপর পদতলকে মুক্ত করে মুখের কাছাকাছি স্থাপন করে। পরে কোষিকাকে থেকে মুক্ত করে সোজা হয়ে দাঁড়ায়। এই প্রক্রিয়ায় পুনরাবৃত্তির মাধ্যমে ধীর গতিতে চলাচল করে। এই ক্ষেত্রে একটি লুপ তৈরি হয়। তাহলে এই হলো হামাগুড়ি চলন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হলো হাইড্রা। তাহলে হাইড্রা প্রথমে কি করছে, তার অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর অনুদৈর্ঘ্যভাবে যেটা প্রথমে হলো হাইড্রা তার মৌখিক তলকে প্রথমে ভিত্তির কাছাকাছি নিয়ে আসে, দেন গ্লুটিনের নেমাটোসিসের সাহায্যে ভিত্তি তলকে আটকে ধরে, এরপর পদতলকে মুক্ত করে মুখের কাছাকাছি এনে স্থাপন করে। এইভাবে পরে কোষিকাকে ভিত্তি করে কোষিকাকে ভিত্তি করে মুক্ত সোজা হয়ে দাঁড়ায়। আচ্ছা, এটা হবে পরে পদতলকে। আচ্ছা, আমি হামাগুড়িটা আবার বলতেছি। তাহলে লম্বা পথ অতিক্রমের জন্য হাইড্রা এই চলন সম্পন্ন করে।
হাইড্রা তার দেহকে প্রথমে অনুদৈর্ঘ্যভাবে যতটুকু সম্ভব প্রসারিত করে প্রসারিত করে এবং গতিপথের দিকে বাঁকিয়ে মৌখিক তল, এই যে মৌখিক তল হলো কোষিকা যে প্রান্তে আছে সেটা হলো মৌখিক তল, মৌখিক তলকে ভিত্তির কাছাকাছি নিয়ে আসে। এবার গ্লুটিনেট নেমাটোসিস্টের সাহায্যে ভিত্তিতলকে আটকিয়ে ধরে। হ্যাঁ, এবার কি করে যে এবার পদতলকে মুক্ত করে, এই যে পদতলকে মুক্ত করে মুখের কাছাকাছি নিয়ে আসে। পরবর্তীতে পদতলকে ভিত্তি করে হ্যাঁ পদতলকে পদতলকে ভিত্তি করে সোজা হয়ে দাঁড়ায়। এই প্রক্রিয়ার পুনরাবৃত্তির মাধ্যমে ধীর গতিতে চলাচল সম্পন্ন করে। আর এই ক্ষেত্রে হাইড্রা একটি মাত্র লুপ তৈরি করে, এই যে এটা হলো একটা মাত্র লুপ। আমরা এবার যাব দিগবাদী চলন বা সমার্সল্টিং চলন। এটি হাইড্রা সাধারণত দ্রুত চলন প্রক্রিয়া। আমরা সাধারণত দেখা গেলো যে আমরা ছোটবেলায় যেমন দিগবাজি দিয়ে চলন সম্পর্ক হয়েছে, ঠিক অনেকটা এরকম। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাবো এটা হলো তার হাইড্রা। এই হাইড্রা তার দেহের অনুদৈর্ঘ্য দেহকে প্রথমে করে সামান্য বাঁকিয়ে ভিত্তিতলকে স্পর্শ করার চেষ্টা করে এবং মৌখিক তলের যে কোষিকা আছে এই কোষিকার গ্লুটিনের নেমাটোসিস্টের সাহায্যে ভিত্তিতলকে আঁকিয়ে ধরে। এ সময় প্রথম লুপ তৈরি হয়। এই লুপ তৈরিতে অগ্রভাগে থাকবে কোষিকা বা মৌখিক তল আর পেছনে থাকবে পদতল। পরবর্তীতে কি করে যে এই কোষিকাকে ভিত্তি করে হাইড্রা সম্পূর্ণ তার দেহকে উল্টো করে অবস্থান করে, অর্থাৎ কোষিকা থাকবে নিচে এবং পদতল থাকবে উপরে। দেন পদতলকে আবার ভিত্তিতলের দিকে বাঁকিয়ে ভিত্তিতলকে স্পর্শ করার চেষ্টা করে। এ সময় দ্বিতীয় লুপ তৈরি হয়। আর দ্বিতীয় লুপ তৈরিতে আগে থাকবে পদতল, পিছনে থাকবে মৌখিক তল। পরবর্তীতে পদতল এর উপর ভিত্তি করে এবং কোষিকা বা মৌখিক তলকে মুক্ত করে হাইড্রা সোজা হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে লুপ দুইটা, প্রথম লুপে কোষিকা আগে বা মৌখিক তল আগে এবং পদতল পিছনে, এবং দ্বিতীয় লুপে পদতল আগে এবং কোষিকা বা মৌখিক তল পেছনে থাকে। এবার 3 নম্বর চলন গ্লাইডিং। হাইড্রার পাদচাকতির গ্রন্থিকোষ মিশ্রিত আঠালো রস চলন তলকে পিচ্ছিল করে রাখে। তাহলে হাইড্রা যখন এই চলন সম্পন্ন করবে তাহলে তার যে পদতল বা পাদচাকতি আছে সেখানকার গ্রন্থিকোষ এক ধরনের আঠালো রস ভিত্তিতল বা চলন তলকে পিচ্ছিল করে রাখে। পরে কোষীয় ক্ষণপদের অ্যামিবয়েড চলনের সাহায্যে পিচ্ছিল তলে ধীর গতিতে খুব সামান্য দূরত্ব অতিক্রম করে। এখানে আমরা অনেক সময় দেখি যে গোসলখানায় বা যদি আমরা পুকুরের কিনারে আমরা যখন অনেক সময় ছোটবেলায় গোসল করেছি ও সময় পিচ্ছিল অবস্থায় থাকি, ঠিক ওইরকম অবস্থা। চলন দলটা পিচ্ছিল থাকবে আর এই সময় হাইড্রা তার ক্ষণপদীয় যে কোষ আছে সেই কোষের অ্যামিবয়েড চলনের মাধ্যমে খুব ধীর গতিতে সামান্য দূরত্ব অতিক্রম করে। ভাষা। হাইড্রা পদতলের বহিতকীয় কোষ নিঃসৃত গ্যাসের সাহায্যে বুদবুদ তৈরি করে, পানিতে এই বুদবুদটা তৈরি করে। ফলে প্রাণী ভিত্তি হতে বিচ্যুত হালকা ও উপর হয়ে পানির পৃষ্ঠতলে ভেসে ওঠে। এই গ্যাসীয় বুদবুদ এর সাথে মিউকাসের এই গ্যাসীয় বুদবুদের সাথে যে এদের গ্রন্থিকোষ নিঃসৃত যে মিউকাস আছে এই মিউকাস গ্যাসীয় বুদবুদের সাথে সংযুক্ত হয়, ফলে পদতল আটকে যায় এবং পানিতে নিষ্ক্রিয়ভাবে ভেসে স্রোতের সাহায্যে স্থানান্তরিত হয়। ক্রমসংকোচন। হাইড্রা তার দেহপ্রাচীরের এক পাশের কোষগুলোর সংকোচন এবং বিপরীত পাশের কোষগুলোর প্রসারণের ফলে সাপের মতো চলন সম্পন্ন করে। আরোহণ। আরোহণ মানে হলো ক্লাইম্বিং বা গাছে উঠা বা এরকম কোনো নিমজ্জিত জলদুদ্ভিদের শাখা প্রশাখার সাথে হাইড্রা তার কোষিকাগুলোকে দৃঢ়ভাবে সংযুক্ত করে এবং পাদচাকতি আলাদা করে দেহের সংকোচন প্রসারণের মাধ্যমে স্থান পরিবর্তন করে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে হাইড্রা যখন
নিমজ্জিত কোনো জলজ উদ্ভিদের সাথে তার দেহকে আটকে রাখে এবং আটকে থাকা অবস্থায় ওই গাছের সাথে সে লুপিং চলন সম্পন্ন করে। ডুবা গ্রন্থিকোষ কর্তৃক নিঃসৃত বুদবুদ ফেটে গেলে হাইড্রার দেহের ওজন বেড়ে যায়, ফলে এরা সহজেই পানির নিচে চলে যেতে পারে। এভাবে ডুব প্রক্রিয়ায় তার চলন সম্পন্ন করে। ফাটা এক্ষেত্রে হাইড্রা ভিত্তিতল বা চলন তলে সম্পূর্ণ উল্টো হয়ে অবস্থান করে, অর্থাৎ নিচে কোষিকা আর উপরে থাকে পদতল। কোষিকাগুলোকে অনেকটা পায়ের মতো ব্যবহার করে এবং ধীর গতিতে অগ্রসর হয়। সাঁতার এখানে আমরা দেখতে পাচ্ছি কোষিকাগুলোকে পানিতে ঢেউয়ের মতো আন্দোলিত করে এবং দেহকে ভিত্তি হতে মুক্ত করে সহজেই সাঁতার কাটতে পারে। তাহলে হাইড্রার চলন একাধিক হলেও এদের প্রধান চলন দুইটি, একটা হলো লুপিং মানে হামাগুড়ি, আর একটা হলো ডিগবাজি বা সমারসলটিং। হামাগুড়ি আর ডিগবাজি এই দুটাই হলো এদের চলন, প্রধান চলন। পরীক্ষার সময় এই দুটা চলনই বেশি আসে। এবার আমরা আসবো হাইড্রার প্রজনন। হাইড্রার প্রজনন তো যে প্রক্রিয়ায় জীব তার নিজ বংশ রক্ষার জন্য নিজের বৈশিষ্ট্য সম্পন্ন শিশু জীব তার নিজ বংশ রক্ষার জন্য নিজের মতো বৈশিষ্ট্য সম্পন্ন শিশু জীব উৎপন্ন করে তাকে প্রজনন বলে। প্রজনন দুই ধরনের, অযৌন প্রজনন আর একটা হলো যৌন প্রজনন। অযৌন প্রজনন যে প্রজননে জনন কোষ সৃষ্টি ছাড়া দেহের কোনো অংশের প্রত্যক্ষ বিভাজনের মাধ্যমে সম্পন্ন হয় তাকে অযৌন প্রজনন বলে। হাইড্রার অযৌন প্রজনন দুই ধরনের, এক মুকুলোদ্গম, দুই দ্বিবিভাজন। প্রথমে আমরা আসবো মুকুলোদ্গম। হাইড্রা সাধারণ জনন পদ্ধতি হলো মুকুলোদ্গম। এটি সাধারণত গ্রীষ্মকালে হয়ে থাকে। গ্রীষ্মকালে যখন প্রকৃতিতে খাদ্যের প্রাচুর্য থাকে বেশি, তখন এই অবস্থাকে বলা হয় অনুকূল পরিবেশ। অনুকূল পরিবেশে এরা মুকুল প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এই প্রক্রিয়ার শুরুতেই হাইড্রা তার দেহের নিম্নাংশ বা মাঝ বরাবর এপিডার্মিসের কিছু ইন্টারস্টিশিয়াল কোষ বারবার বিভাজিত হয়। এই যে নিচের অংশে বারবার বিভাজিত হয়ে একটি স্ফীত অঞ্চল গড়ে তোলে। এই স্ফীত অঞ্চলটাকে আমরা বলবো মুকুল। এই স্ফীত অঞ্চল বৃদ্ধি পেয়ে ফাঁপা নলাকার আকৃতি ধারণ করে। এই নলাকার প্রবৃদ্ধিতে এপিডার্মিস, মেসোগ্লিয়া, গ্যাস্ট্রোডার্মিস গঠিত হয়। তাহলে এটা একটা নলাকার গঠন। এখানে দেহপ্রাচীরের তিনটি অংশই থাকে, এপিডার্মিস থাকবে, মেসোগ্লিয়া থাকবে, এন্ডোডার্মিস থাকবে, তিনটেই থাকবে। এবং কেন্দ্রে থাকবে সিলেন্টেরন। এর ভিতরে কেন্দ্রে থাকবে সিলেন্টেরন এবং মায়ের দেহের যে সিলেন্টেরন, এই সিলেন্টেরনের কিছু অংশ প্রসারিত থাকবে অবত্য মুকুলে। এই যে মুকুল অংশে সিলেন্টেরনের সাথে মাতৃহাইড্রা সিলেন্টেরনের যোগাযোগ রক্ষা করে। মাতৃদেহ হতে পুষ্টি গ্রহণ করে মুকুলটি ধীরে ধীরে অবত্য হাইড্রায় পরিণত হয়। মুকুলের মুক্ত প্রান্তে থাকবে কোষিকা। এই যে মুক্ত প্রান্তের কোষিকার সাথে সৃষ্টি হবে হাইপোস্টোম, আর গোড়ার দিকে সৃষ্টি হবে পদতল। পরিপক্ক মুকুল ও মাতৃহাইড্রার সংযোগস্থল বরাবর একটি খাঁজ তৈরি হয়। এই খাঁজ ক্রমশ উভয় দিক হতে অনুপ্রবেশের ফলে অপত্য মাতৃহাইড্রাতে হতে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনভাবে জীবনযাপন করে। তাহলে এই হলো অপত্য হাইড্রা, এটা হলো মাতৃহাইড্রা। এই দুইটার সংযোগস্থল হলো এটা। এই জায়গায় একটা বৃত্তাকার খাঁজ তৈরি হয়। এই জায়গায় একটি হাইড্রার দেহতে একই সময়ে একাধিক মুকুল গঠিত হতে পারে। মুকুল সৃষ্টি হয়ে মাতৃহাইড্রার দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত প্রায় 3 সপ্তাহ সময় লাগে। অর্থাৎ হাইড্রার এই মুকুল প্রক্রিয়া থেকে একটি অপত্য হাইড্রা তৈরি করতে প্রায় 21 দিন বা 3 সপ্তাহ সময় লাগে। এবং অপত্য হাইড্রা যখন মাতৃহাইড্রা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন মাতৃহাইড্রার এই ক্ষতস্থানটি
ইন্টারস্টিশিয়াল কোষ বারবার বিভাজিত হয়ে পূরণ করে। এই ছিল হাইড্রার মুকুলোদ্গম। যদি বলা হয় হাইড্রার প্রধান অজনন প্রজনন ব্যাখ্যা করো, তখন আমাদের মুকুলোদ্গম প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে হবে, কারণ এটা হলো তাদের অজননের মধ্যে প্রধান। হাইড্রার অজননের আরেকটি পার্ট হলো বিভাজন। তো বিভাজন প্রক্রিয়াটি এদের স্বাভাবিক জনন নয়। সাধারণত হাইড্রা বাহ্যিক কোনো আঘাতের কারণে তার দেহ 2 বা ততোধিক খণ্ডে ভাগ হয়ে গেলে সাধারণত এই প্রক্রিয়ায় বিভাজিত হয়। একে রিজেনারেশন বা পুনরুৎপত্তি বলে। এক্ষেত্রে যে অংশটি খণ্ডিত হবে সেই খণ্ডিত অংশের ইন্টারস্টিশিয়াল কোষ তাড়াতাড়ি বিভাজিত ও রূপান্তরিত হয়ে বিভিন্ন প্রকার কোষ সৃষ্টি করে দেহের বিভিন্ন অংশ তৈরির মাধ্যমে অপত্য হাইড্রার বিকাশ ঘটে। এই জন্য বলা হয় হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই। তবে এখানে আরেকটা কথা তোমাদের বলে নিই, যে এই যে হাইড্রার একটা দেহের খণ্ডাংশ, যে খণ্ডাংশে দেহপ্রাচীরের সবগুলো অংশই থাকতে হবে, নাহলে কিন্তু ওই খণ্ড থেকে নতুন হাইড্রা তৈরি হবে না। যেমন ওই যে খণ্ডটা বিচ্ছিন্ন হবে বা আলাদা হবে, সেই খণ্ডে অবশ্যই এপিডার্মিস, মেসোগ্লিয়া এবং এন্ডোডার্মিসের অংশ থাকতে হবে। আদারওয়াইজ সেই হাইড্রার খণ্ডাংশ থেকে কখনোই নতুন হাইড্রা সৃষ্টি হবে না। তো হাইড্রার এই বিভাজন 2 ধরনের, অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ। কোনো কারণে হাইড্রার দেহ লম্বালম্বিভাবে একাধিক অংশে খণ্ডিত হলে তখন তাকে আমরা বলবো এবং খণ্ডিত অংশ পুনরুৎপত্তি প্রক্রিয়ায় নতুন হাইড্রার জন্ম হয়। অর্থাৎ লম্বালম্বিভাবে হাইড্রার দেহ এক বা একাধিক অংশে ভাগ হয়ে গেলে তখন সেই আলাদা আলাদা ভাগগুলো বিভাজিত হয়ে নতুন হাইড্রা সৃষ্টি করবে। অনুপ্রস্থ বিভাজন। কোনো কারণে হাইড্রার দেহ আড়াআড়িভাবে একাধিক খণ্ডে বিভক্ত হলে প্রতিটি খণ্ড হতে পুনরুৎপত্তি প্রক্রিয়ায় নতুন হাইড্রা সৃষ্টি করতে পারে। আড়াআড়ি, তাহলে আর অনুদৈর্ঘ্য মানে কি? এই লম্বালম্বি ভাবে হলো অনুদৈর্ঘ্য, আড়াআড়ি মানে হলো এইভাবে। এবার আসবো হাইড্রার যৌন প্রজনন। যৌন প্রজনন আমরা জানি যে প্রক্রিয়ায় প্রাণীর হ্যাপ্লয়েড ডিম্বাণু ও শুক্রাণু মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি করে শিশুজীব উৎপন্ন করে তাকে যৌন প্রজনন বলে। তো হাইড্রার যৌন প্রজনন সাধারণত শীতকালে হয়ে থাকে। শীতকাল বলতে প্রতিকূল পরিবেশ, কারণ এ সময় হাইড্রা তার প্রকৃতিতে পর্যাপ্ত খাবার পায় না। এই জন্য এই পরিবেশকে বলা হয় প্রতিকূল পরিবেশ। তো এক্ষেত্রে একলিঙ্গ এবং উভলিঙ্গ উভয় হাইড্রার ক্ষেত্রে এরা যৌন প্রজনন সম্পন্ন করতে পারে। তবে যে যৌন প্রজননটা হলো পরনিষেক। অধিকাংশ হাইড্রা একলিঙ্গ, অর্থাৎ এই যে দেহের শুক্রাশয় অথবা ডিম্বাশয় সৃষ্টি হয়। তবে কিছু প্রজাতি আছে উভলিঙ্গ প্রকৃতির, এদের ক্ষেত্রে শুক্রাশয় ও ডিম্বাশয় উভয় সৃষ্টি হয়। আচ্ছা, এখন হলো যে হাইড্রা যেটা উভলিঙ্গ, এখানে একটা কোশ্চেন আসতে পারে যে হাইড্রা উভলিঙ্গ হওয়া সত্ত্বেও এদের স্বনিষেক ঘটে না কেন? স্বনিষেক ঘটে না এই কারণে যে হাইড্রা উভলিঙ্গ হলেও ঠিক একই সময়ে শুক্রাশয় থেকে শুক্রাণু এবং ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হয় না। যেহেতু একই সময়ে শুক্রাশয় থেকে শুক্রাণু বা ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হয় না, এই জন্য হাইড্রার স্বনিষেক ঘটে না, পরনিষেক ঘটে। অর্থাৎ উভলিঙ্গ একটি হাইড্রা যদি শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হয়, দেন অন্য আরেকটা উভলিঙ্গ হাইড্রার ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হবে। একই সময়ে শুক্রাশয় থেকে শুক্রাণু এবং ডিম্বাশয় থেকে ডিম্বাণু কখনোই উৎপন্ন হবে না। আর হাইড্রার এই প্রজনন অঙ্গ মানে শুক্রাশয় এবং ডিম্বাশয়, এগুলো আসলে যখন এদের জনন ঋতু মানে শীতকালে এ সময়ই তৈরি হবে। জনন ঋতু বা শীতকাল পার হয়ে গেলে এই অস্থায়ী জননাঙ্গগুলো বিলুপ্ত হয়ে যায়, তখন আর থাকে না। ঠিক আছে, এই জন্য এগুলোকে অস্থায়ী জননাঙ্গ বলা হয়েছে। এবং এই শুক্রাশয় এবং ডিম্বাশয় এই জননাঙ্গগুলো সাধারণত ইন্টারস্টিশিয়াল কোষ সৃষ্টি করে। বহিঃত্বকীয় কোষ বা এপিডার্মিস কোষের ইন্টারস্টিশিয়াল কোষ এই শুক্রাশয় এবং ডিম্বাশয় নামক অস্থায়ী জননাঙ্গ গঠন করে। হাইড্রা যৌন জনন 3 ভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। 1 নম্বর হলো গ্যামেটোজেনেসিস, 2 নম্বর নিষেক, আর 3 নম্বর হলো পরিস্ফুটন।
প্রথমে আমরা আসবো গ্যামেটোজেনেসিস। গ্যামেট মানে হলো জনন কোষ, জেনেসিস মানে হলো উৎপত্তি, যে প্রক্রিয়ায় জনন কোষ উৎপত্তি হয়। তো হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষ রূপান্তর ও বিভাজিত হয়ে জনন কোষ গঠন করার প্রক্রিয়াকে গ্যামেটোজেনেসিস বলে। এটি দুই দুই ভাগে বা দু ধরনের হয়ে থাকে। এক নম্বর স্পার্মোটোজেনেসিস। স্পার্মোটোজেনেসিস মানে কি, হাইড্রার শুক্রাশয় হতে যে প্রক্রিয়ায় শুক্রাণু উৎপন্ন হয় তাকে স্পার্মোটোজেনেসিস বলে। হাইড্রার হাইপোস্টোমের কাছাকাছি এপিডার্মিসের কিছু ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত হয়ে ত্রিকোণাকার বা মোচাকার শুক্রাশয় গঠন করে। হ্যাঁ, আমরা জানি যে হাইড্রার দেহকাণ্ডের উপরের অর্ধাংশে এই শুক্রাশয় গঠিত হয়, এর আকৃতি ত্রিকোণাকার মোচাকার হয় এবং এই শুক্রাশয়ের ভিতরের কোষগুলো রূপান্তর হয়ে শুক্রাণু মাতৃকোষ গঠন করে এবং এই মাতৃকোষটা হলো ডিপ্লয়েড। শুক্রাণু মাতৃকোষ আসলে এটা রূপান্তরিত ইন্টারস্টিশিয়াল কোষ। এই মাতৃকোষ পরে বিভাজিত হয়ে স্পার্মাটোগোনিয়া গঠন করে। এই শুক্রাণু মাতৃকোষ পরে বিভাজিত হয়ে স্পার্মাটোগোনিয়া গঠন করে। প্রতিটি স্পার্মাটোগোনিয়া মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্য স্পার্মাটোসাইট গঠন করে। প্রতিটি স্পার্মাটোসাইট মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড স্পার্মাটাইট গঠন করে। তাহলে আমরা প্রথমে পেলাম এপিডার্মিসের কিছু ইন্টারস্টিশিয়াল কোষ, এরা বিভাজিত হয়ে শুক্রাশয় গঠন করবে। শুক্রাশয়ের ভিতরের কিছু কোষ রূপান্তর হয়ে শুক্রাণু মাতৃকোষ গঠন করে। শুক্রাণু মাতৃকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে স্পার্মাটোগোনিয়া গঠন করে। স্পার্মাটোগোনিয়া মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্য স্পার্মাটোসাইট গঠন করে। আর স্পার্মাটোসাইট মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড স্পার্মাটাইট গঠন করে। নিশ্চল স্পার্মাটিড রূপান্তর হয়ে সচল শুক্রাণু গঠন করে। শুক্রাণু পরিপক্ক হলে শুক্রাশয়ের শীর্ষদেশে নিপুণকে বিদীর্ণ করে ঝাঁকে ঝাঁকে বাইরে এসে পানিতে সাঁতার কাটতে থাকে এবং 48 ঘন্টার মধ্যে ডিম্বাণুকে নিষিক্ত করতে না পারলে শুক্রাণু মারা যায়। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, এটা হলো সেই শুক্রাশয় থেকে কিভাবে শুক্রাণু তৈরি হয়। এটা হলো শুক্রাশয়ের একটা ছবি। এটা হলো হাইড্রার এপিডার্মাল কোষ, এবং এখানকার ইন্টারস্টিশিয়াল কোষগুলো কি তৈরি করেছে, এই শুক্রাণু মাতৃকোষ করে শুক্রাণু মাতৃকোষ এই স্পার্মাটোগোনিয়া তৈরি করেছে। এই 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 গোড়ার এই কোষগুলো স্পার্মাটোগোনিয়া। তারপরে পরের সারিতে আছে স্পার্মাটোসাইট। তারপরে পরের সারিতে এগুলো হলো আছে, এগুলো হলো হ্যাপ্লয়েড স্পার্মাটিড। আর স্পার্মাটিড গুলো রূপান্তর হয়ে সচল শুক্রাণু গঠন করে। এই শুক্রাণুগুলো যখন পরিপক্ক হয় তখন এই নিপুল অংশে চাপ দেয়, ফলে নিপুল অংশটা ফেটে যায় আর শুক্রাণুগুলো পানিতে মুক্ত হয়। এবার আমরা আসবো ওজেনেসিস। হাইড্রার ডিম্বাশয়, এটা হলো গোলাকার এবং হাইড্রার তার দেহকাণ্ডের নিচের অর্ধাংশে এই ডিম্বাশয় তৈরি হয়। তাহলে যে প্রক্রিয়ায় হাইড্রা তার ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি করে তাকে ওজোনেসিস বলে। দেহের নিম্নাংশে এপিডার্মিসের কিছু ইন্টারস্টিশিয়াল কোষ বারবার বিভাজিত হয়ে এর প্রকাশ ঘটায়। ডিম্বাশয়ের ভিতরের কোষগুলো রূপান্তর হয়ে ডিম্বাণু মাতৃকোষ সৃষ্টি করে। ডিম্বাণু মাতৃকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্য ওগোনিয়া সৃষ্টি করে। ওগোনিয়া ডিপ্লয়। ডিম্বাশয়ের কেন্দ্রের ওগোনিয়ামটি আকারে বড় হয়। পার্শ্ববর্তী কোষ ছোট ওগোনিয়ামগুলোকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গলাধঃকরণ করে ওসাইটে পরিণত হয়। তাহলে এখানে একটু খেয়াল করো, আমরা বললাম ডিম্বাণু মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্য ওগোনিয়া তৈরি করে। ডিম্বাশয়ের কেন্দ্রে যে ওগোনিয়াম থাকবে সেটা আকারে বড় হবে। এই ওগোনিয়ামটি আশেপাশের ছোট ওগোনিয়ামগুলোকে খেয়ে ফেলবে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এবং তৈরি করবে ওসাইট। এই ওসাইট হবে ডিপ্লয়েড। এই ওসাইট মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 3টি পোলার বডি এবং একটি বড় হ্যাপ্লয়েড ওটিড গঠন করে। ওটিড রূপান্তর হয়ে ডিম্বাণুতে পরিণত হয় আর পোলার বডিগুলো নষ্ট হয়ে যায়, কারণ এই পোলার বডিগুলো বৃদ্ধিরত ওটিডকে পুষ্টি প্রদান করে। ডিম্বাণু বৃদ্ধি লাভ করলে বড় হয়ে ডিম্বাণু কুসুম সমৃদ্ধ হয় এবং ডিম্বাশয়ের অধিকাংশ স্থান দখল করে। ডিম্বাণু পরিপক্ক হলে ডিম্বাশয়ের বহিরাবরণ চিরে যায় এবং ডিম্বাণুকে বাইরে উন্মুক্ত করে রাখে। ডিম্বাণুর উন্মুক্ত প্রান্তের চারপাশে জিলেটিনের পিচ্ছিল আস্তরণ পড়ে। আমরা এখানে ছবিটায় দেখবো, এই হলো
ডিম্বাণু। এই যে এটা হলো ডিম্বাশয়ের বহির্ভাগের অংশ। যখন এই ডিম্বাণুটা পরিপক্ক হবে, এই বহির্ভাগের এই কোষগুলো চিরে যাবে, মানে নষ্ট হয়ে যাবে, এবং এভাবে ডিম্বাণুকে আলাদা করে রাখবে। কেন আলাদা করে রাখে? কারণ যখন শুক্রাণুগুলো ডিম্বাণুকে নিষিক্ত করতে আসবে, তখন এই অংশটা আলগা না হলে ডিম্বাণুর ভিতরে প্রবেশ করতে পারবে না। 2 নম্বরে যাব, নিষেক। আমরা বলেছিলাম যে এদের জনজনন 3টি ধাপে সম্পন্ন হয়। 1 নম্বর ধাপ শেষ আমাদের গ্যামেটোজেনেসিস, 2 নম্বর ধাপ হলো নিষেক। শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে নিষেক বলে। পানিতে মুক্ত শুক্রাণুগুলো ডিম্বাণুর ও মুক্ত প্রান্তের আঠালো অংশে জড়ো হয়। একটি শুক্রাণু ও একটি ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নিষেক প্রক্রিয়া সম্পন্ন করে। এবার আসবো আমরা পরিস্ফুটন। নিষেকের ফলে সৃষ্ট জাইগোট মাতৃদেহের সংলগ্ন থাকা অবস্থায় ভ্রূণের পরিস্ফুটন শুরু হয়। তাহলে যখন জাইগোট তৈরি হয়ে যায়, এই জাইগোটটা মাতৃদেহেই থাকে, আর এই জাইগোট থেকে তৈরি হয় ভ্রূণ। জাইগোট বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তৈরি করবে ভ্রূণ। ভ্রূণ ভ্রূণ কতগুলো স্টেজ বা ধাপ অতিক্রম করে, এরা মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা দশা অতিক্রম করে ভ্রূণীয় এপিডার্মের কোষ এক ধরনের রস নির্গত করে ভ্রূণের চারিদিকে কন্টকময় সিস্ট আবরণ গঠন করে। আমরা যদি ছবিটা দেখি, হ্যাঁ, এই যে হলো পুং হাইড্রা, এটা শুক্রাণু নিক্ষিপ্ত করছে। হাইড্রা, স্ত্রী হাইড্রা, এটা হলো সেই ডিম্বাণু। ডিম্বাশয়ের মধ্যে এই ডিম্বাণু এখানে আছে। শুক্রাণুগুলো এই ডিম্বাণুর সাথে মিলিত হয়ে কি তৈরি করছে? জাইগোট। আর এই মাতৃদেহে জাইগোটটা লেগে আছে। মাতৃদেহে এই জাইগোট পরে বিভাজিত হয়ে প্রথমে কি তৈরি করবে? কয়েকটি কোষের একটা গুচ্ছ তৈরি করবে, যাকে আমরা বলবো মরুলা। আর মরুলা পরে এক স্তরে সজ্জিত হয়ে তৈরি করবে ব্লাস্টুলা। এটা হলো সেই ব্লাস্টুলা। আর ব্লাস্টুলা পরবর্তীতে আরো বিভাজিত হয়ে দ্বিস্তরী গ্যাস্ট্রুলা তৈরি করবে। এটা হলো গ্যাস্ট্রুলা। হ্যাঁ, এটা হলো গ্যাস্ট্রুলার অংশ। এবং এই গ্যাস্ট্রুলার চারপাশে যে এপিডার্মিস আছে, এপিডার্মিস কোষ মিশ্রিত এক ধরনের রস, হ্যাঁ, গ্যাস্ট্রুলার চারপাশে একটা কন্টকময় আবরণ তৈরি করে। এই সেই কন্টকময় আবরণ, একে আমরা বলতেছি সিস্ট। ভ্রূণটি সিস্ট আবরণে থাকা অবস্থায় মাতৃদেহ হতে বিচ্ছিন্ন হয়ে পানির তলদেশে নিমজ্জিত কোনো বস্তুর সাথে আটকে যায়। হ্যাঁ, তাহলে এই সিস্টটা যখন তৈরি হয়ে যায়, তখন মাতৃ হাইড্রা থেকে এরা বিচ্ছিন্ন হয়ে পানির তলদেশে চলে যায়। এই হলো পানির তলদেশে। পানির তলদেশে সিস্টের ভিতরে যে গঠনটা আছে, সেই গঠনটা যখন বিভাজিত হয়, বিভাজিত হয়ে তৈরি করে হাইপোস্টম, কোশিকা, পাদচাত্রী, হ্যাঁ, ইত্যাদি বিকাশের মাধ্যমে অপত্য হাইড্রায় পরিণত হয়। ভ্রূণটি অপত্য হাইড্রায় পরিণত হয়, সেই দশাকে বলবো হাইড্রোলা। এবং অনুকূল পরিবেশে এই হাইড্রোলা দশাটি, হ্যাঁ, বিভাজিত হয়ে নতুন হাইড্রা বিকশিত হয়। ঠিক আছে? যখন অনুকূল পরিবেশ আসবে, তখন আবার এটা বিভাজিত হয়ে নতুন হাইড্রা তৈরি করবে। এইভাবে এরা পরিস্ফুটন সম্পন্ন করে। আচ্ছা, লাস্ট হাইড্রা চ্যাপ্টারের লাস্ট টপিক, সেটা হলো হাইড্রার মিথোজীবিতা। মিথোজীবিতা বা সিম্বায়োসিস, অর্থাৎ একত্রে বাস করে। ভিন্ন প্রজাতির জীব দুটি ভিন্ন ভিন্ন প্রজাতির দুটি জীব পরস্পর ঘনিষ্ঠ সহাবস্থানের ফলে একে অপরের দ্বারা উপকৃত হলে এই ধরনের সহাবস্থানকে মিথোজীবিতা বলে। সহাবস্থানে থাকা দুইটি জীব প্রজাতিকে মিথোজীব বলে। মিথোজীবিতায় জীব দুটির সম্পর্কে সাধারণত দীর্ঘস্থায়ী হয়ে থাকে। এখানে তোমরা অবশ্যই বলবা পরস্পর ঘনিষ্ঠ সহাবস্থান। এখন আমরা যদি একজন আরেকজনের গলা ধরে সহাবস্থান করি, এটা কিন্তু মিথোজীবিতা হলো না। ধরো আমার আমার সাথে আরেকটা পোকার একটা মিথোজীবিতা আছে। আমার দেহের কোষের মধ্যে যদি সে আশ্রয় নেয়, এবং বিনিময়ে আমি সেই পোকা থেকে যদি কোনো উপকার পেয়ে থাকি, এবং পোকা আমার দেহে উপকার পাচ্ছে, হ্যাঁ, সে আমার দেহে থাকতেছে, খাবার পাচ্ছে, বিনিময়ে আমিও পোকা থেকে যদি কোনো উপকার পাই, দেন এই ধরনের এটাকে আমরা বলবো মিথোজীবিতা। তাহলে হাইড্রার ক্ষেত্রে সবুজ হাইড্রা এবং শৈবাল, এই দুটি হলো মিথোজীবী জীব। সবুজ হাইড্রার সাইন্টিফিক নেম ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, এবং শৈবাল হলো জু ক্লোরেলা স্পেসিস। শৈবালের প্রাপ্ত উপকার। তাহলে শৈবাল কিভাবে হাইড্রা থেকে উপকার পাবে? হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল পেশি আবরণী কোষের মধ্যে আশ্রয় ও সুরক্ষা লাভ করে।
এটা হলো 1 নম্বর, অর্থাৎ একটা আশ্রয় নেয়। হাইড্রার শ্বাসত্যাগের ফলে নির্গত কার্বন ডাইঅক্সাইড শৈবাল তার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহার করে। হাইড্রা যখন শ্বাসত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে, সেই কার্বন ডাইঅক্সাইড শৈবাল গ্রহণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কাজে লাগায়। হাইড্রা যখন বিপাক করে, এই বিপাকের ফলে নাইট্রোজেন জাত যে বর্জ্য আছে, সে বর্জ্য শৈবাল গ্রহণ করে তার দেহ গঠনে কাজে লাগায়। তাহলে হাইড্রা শৈবাল থেকে যে উপকার পাবে সেটা হলো একটা আশ্রয় নিবে, হাইড্রার ত্যাগকৃত কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষণের কাজে লাগাবে, হাইড্রার বিপাকের ফলে সৃষ্ট নাইট্রোজেন বর্জ্য শৈবাল তার দেহ গঠনে কাজে লাগাবে। হাইড্রার প্রাপ্ত উপকার: শৈবাল দ্বারা সৃষ্ট শর্করা জাতীয় খাদ্য হাইড্রা গ্রহণ করে, কিছু অংশ হাইড্রা গ্রহণ করে। এবং হাইড্রার বিপাকের ফলে যে নাইট্রোজেনজাত বর্জ্য উৎপন্ন হয় সেটা শৈবাল গ্রহণ করায় হাইড্রা নিজেকে ঝামেলামুক্ত রাখে। কারণ এই নাইট্রোজেনজাত বর্জ্যগুলোকে হাইড্রা তার মুখ দিয়ে বের করতে হতো। কারণ এই প্রাণীটা হলো হাইড্রা যে যে অংশ দিয়ে মানে মুখ দিয়ে তারা খাবার গ্রহণ করে এবং এই মুখ দিয়েই আবার তাদের বর্জ্য ত্যাগ করতে হয়। তো এই ক্ষেত্রে হাইড্রা একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। কিন্তু এই মিথজীবিতার কারণে হাইড্রার দেহের বিপাকের ফলে উৎপন্ন নাইট্রোজেন বর্জ্য শৈবাল গ্রহণ করে নেয়, যার ফলে হাইড্রা নিজেকে ঝামেলা মুক্ত রাখে। শৈবালের সালোক সংশ্লেষণের ফলে উৎপন্ন যে অক্সিজেন, এই অক্সিজেনকে হাইড্রা তার শোষণের কাজে লাগায়। কারণ শৈবাল যখন সালোক সংশ্লেষণ করে তখন এই অপজাত হিসেবে অক্সিজেনটা উৎপন্ন হয়। এটা কিন্তু শৈবাল বাইরেই ফেলে দিত। কিন্তু হাইড্রা এই অক্সিজেনকে কি করে, এই অপজাত অক্সিজেনকে তার শ্বাস গ্রহণের কাজে লাগায়। তো এইভাবে হাইড্রা তার মিথজীবিতা সম্পন্ন করে।